হ্যালো দর্শক, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসডিএম হিস্ট্রি। আশা করি তোমরা অবশ্যই কুশলে আছো, ভালো আছো। তো আজ আমি যে ইউরোপের ইতিহাসের বিভিন্ন ঘটনা তার সময়কাল সম্পর্কে যে সিরিজটা নিয়ে হাজির হয়েছিলাম, বিশেষ করে ইউরোপের ইতিহাসের অংশটা, সেইটার আমার পরবর্তী অংশ আমি পার্ট 2 আকারে দিতে চলেছি। তো তোমরা দেখো বিশেষ ঘটনাগুলি এবং তাদের সময়কাল সম্পর্কে। তো যাই হোক, আজকের প্রথম প্রশ্ন, কনফেডারেশন অফ দ্য রাইন কি? উত্তর হলো 1806 খ্রিস্টাব্দে প্রাশিয়াকে জেনার যুদ্ধে পরাজিত করে নেপোলিয়ান 300 রাজ্য ভেঙে 39টি রাজ্য গঠন করেছিলেন এবং তাদের নিয়ে কনফেডারেশন অফ দ্য রাইন বা রাইন রাষ্ট্রসংঘ গঠন করেন। কেমন? পরের প্রশ্ন, গ্র্যান্ড ডাচি অফ ওয়ারসো কি? উত্তর, নেপোলিয়ান অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া অধিকৃত পোল্যান্ডকে নিয়ে গড়ে তুলেছিলেন গ্র্যান্ড ডাচি অফ ওয়ারসো। তাহলে কাকে? না, নেপোলিয়ান অস্ট্রিয়া, প্রাশিয়া এবং রাশিয়া অধিকৃত যে পোল্যান্ড, সেই অঞ্চলটাকে নিয়ে গড়ে তুলেছিলেন গ্র্যান্ড ডাচি অফ ওয়ারসো। পরে প্রশ্ন, নেপোলিয়ান বোনাপার্ট কর্তৃক জারি করা ডিগ্রিগুলি কী কী? উত্তর, বার্লিন ডিগ্রি, যেটি 1806 খ্রিস্টাব্দে, মিলান ডিগ্রি 1807 খ্রিস্টাব্দে, ওয়ারসো ডিগ্রি 1807 খ্রিস্টাব্দে, ফন্টেনব্লু ডিগ্রি 1807 খ্রিস্টাব্দে। এই 4খানা ডিগ্রি জারি করেছিলেন। কার বিরুদ্ধে? অতি অবশ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে এই ডিগ্রিগুলি জারি করেছিল। অর্থনৈতিক দিক দিয়ে ইংল্যান্ডকে পঙ্গু করার জন্য নেপোলিয়ন বোনাপার্ট এই ডিগ্রিগুলি জারি করেছিলেন। পরের, ইংল্যান্ডের নেপোলিয়নের বিরুদ্ধে কবে এবং কোন ডিগ্রি জারি করেছিলেন? উত্তর, ইংল্যান্ড 1807 খ্রিস্টাব্দে অর্ডার্স ইন কাউন্সিল নামক একটি ডিগ্রি জারি করেছিলেন। কার বিরুদ্ধে? না, ফ্রান্সের বিরুদ্ধে। পরে প্রশ্ন 5 নম্বরের, উপদ্বীপের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? উত্তর, 1807 খ্রিস্টাব্দ থেকে 1813 খ্রিস্টাব্দে। কোনো বইয়েতে উল্লেখ আছে 1808 থেকে 13 খ্রিস্টাব্দে। তো 1807 খ্রিস্টাব্দের শেষের দিক থেকে 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে পর্তুগাল এবং স্পেনের এই উপদ্বীপে যুদ্ধ হয়েছিল। উভয় শক্তি অর্থাৎ পর্তুগাল এবং স্পেন উভয়ই নেপোলিয়নের কাছে পরাজিত হয়েছিল। পরে প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, উপদ্বীপের যুদ্ধ অন্য কী নামে পরিচিত? উত্তর, পেনিনসুলার যুদ্ধ বা উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত। তাহলে পেনিনসুলার যুদ্ধের অপর নাম হচ্ছে উপদ্বীপের যুদ্ধ। পরে প্রশ্ন, বোরোডিনের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর হলো 1812 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়নের সঙ্গে রাশিয়ার হয়েছিল। রাশিয়া এই বোরোডিনের যুদ্ধে পরাজিত হয়েছিল নেপোলিয়ন বোনাপার্টের কাছে। পরে প্রশ্ন, জাতিসমূহের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? উত্তর, 1813 খ্রিস্টাব্দে রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড এবং সুইডেন সম্মিলিতভাবে নেপোলিয়নের সাথে যুদ্ধ করেছিল। এই যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হয়েছিলেন। অতি অবশ্যই উক্ত জাতিগুলি অর্থাৎ রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড এবং সুইডেন, এদের মিলিত জাতি গোষ্ঠীর কাছে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। পরে প্রশ্ন, জাতিসমূহের যুদ্ধ অপর কী নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। জাতিসমূহের যুদ্ধের অপর নাম ছিল লাইপজিগের যুদ্ধ বা লাইপজিগের যুদ্ধ। পরে প্রশ্ন, 100 দিবসের সংস্কার বা 100 দিবসের রাজত্ব বলতে কী বুঝো? গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এর উত্তর হলো, এলবা দ্বীপে নির্বাসন ত্যাগ করে নেপোলিয়ন 1815 খ্রিস্টাব্দে 20 মার্চ থেকে 29 জুন প্রায় 100 দিন ফ্রান্সে ফিরে এসে নতুন রাজত্ব শুরু করেছিলেন। এই 100 দিনের রাজত্বকেই 100 দিবসের রাজত্ব বলা হতো। তাহলে নেপোলিয়ন কোন দ্বীপে নির্বাসন ছিলেন? না, এলবা দ্বীপে। এলবা দ্বীপের নির্বাসন ত্যাগ করে, মানে নেপোলিয়নের যে অনুগামীরা তারা নেপোলিয়নকে ফ্রান্স আক্রমণের জন্য অভ্যর্থনা জানিয়েছিল বা স্বাগতম জানিয়েছিল। নেপোলিয়ন এখানেতে প্রায় 20 মার্চ থেকে 29 জুন, এই সাল তারিখটা মনে রাখবে, 20 মার্চ থেকে 29 জুন প্রায় 100 দিন রাজত্ব করেছিলেন। সেই জন্য একে 100 দিবসের রাজত্ব বলা হয়ে থাকে ফ্রান্সের ইতিহাসে। পরে প্রশ্ন, ওয়াটারলুর যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? উত্তর, 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে মিলিত বা সম্মিলিত ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে হয়েছিল ওয়াটারলুর যুদ্ধ। পরে প্রশ্ন, নেপোলিয়ন কোন যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন? উত্তর, 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন। পরে প্রশ্ন, ভিয়েনা সম্মেলন কবে হয়েছিল?
উত্তর 1814 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাস থেকে 1815 খ্রিস্টাব্দে জুন মাস পর্যন্ত। অতি অবশ্যই মনে রাখবে তোমরা এই সময়কালটা ভিয়েনার সম্মেলন হয়েছিল। পরে ভিয়েনা সম্মেলনে বিগ ফোর কারা ছিল? ভিয়েনা সম্মেলনে বিগ ফোরগুলো বা বিগ ফোর সম্পর্কে বিশেষ তথ্যগুলো অতি গুরুত্ব সহকারে তোমাদের মনে রাখতে হবে। অস্ট্রিয়া থেকে ছিল অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিখ এবং রাজা প্রথম ফ্রান্সিস। প্রাশিয়ার রাজা তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ইংল্যান্ডের ডিউক অফ ওয়েলিংটন এবং ক্যাসালরি। আর পরাজিত ফ্রান্স থেকে প্রতিনিধিত্ব করেছিল ট্যালিরাও। তাহলে বিগ ফোর হচ্ছে অতি সূক্ষ্ম তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে যে তাহলে চারটি বিগ ফোর হচ্ছে চারটি যে শক্তি বিগ ফোর, সেটি হচ্ছে অস্ট্রিয়া ছিলেন প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিখ এবং রাজা প্রথম ফ্রান্সিস। রাশিয়ার তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম, রাশিয়ার প্রথম আলেকজান্ডার এবং ইংল্যান্ডের ডিউক অফ ওয়েলিংটন এবং ক্যাসালরি। আর পরাজিত ফ্রান্স থেকে ট্যালিরাও অংশগ্রহণ করেছিল এই ভিয়েনা সম্মেলনে বিগ ফোরের সমাবেশে। পরের প্রশ্ন, ফ্রান্সের বিরুদ্ধে মোট কতগুলি এবং কী কী শক্তিজোট গড়ে উঠেছিল? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও উত্তরগুলো। মোট চারটি শক্তিজোট গড়ে উঠেছিল, যেগুলি হলো 1793 খ্রিস্টাব্দে, 1799 খ্রিস্টাব্দে, 1804-5 খ্রিস্টাব্দে ও 1813 খ্রিস্টাব্দে। এই চারটি মোট জোট গড়ে উঠেছিল। 16 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কী কী ছিল? তো তিনটি বিখ্যাত নীতি ছিল, সেই তিনটি নীতি হচ্ছে একটি ন্যায্য অধিকার নীতি, 2 নম্বর হচ্ছে ক্ষয়পূরণ নীতি এবং 3 হচ্ছে শক্তি সাম্য নীতি। ভিয়েনা সম্মেলনে এই তিনটি নীতি কার্যকরী হয়েছিল। পরের প্রশ্ন, ইউরোপের শক্তি সমবায়ের বৈঠকগুলি কবে এবং কোথায় হয়েছিল? উত্তর, ইউরোপের শক্তি সমবায়ের মোট 5টি বৈঠক হয়েছিল, সেগুলি হলো 1 1818 খ্রিস্টাব্দে এক্সলা-চ্যাপেলে, 1820 খ্রিস্টাব্দে ট্রোফোতে, 1821 খ্রিস্টাব্দে লাইব্যাকে, 1822 খ্রিস্টাব্দে ভেরোনাতে ও সর্বশেষ 1825 খ্রিস্টাব্দে সেন্ট পিটারবার্গ শহরে। পরের প্রশ্ন, কার্লসবার্গ ডিগ্রি কি এবং কবে জারি করেন? এটা কি নয়, কে এবং কবে জারি করেন? উত্তর, 1819 খ্রিস্টাব্দে মেটারনিখ জার্মানিতে জাতীয়তাবাদকে দমন করার জন্য দমনমূলক এই কার্লসবার্গ ডিগ্রি জারি করেছিলেন। তো এই ডিগ্রি অনুসারে কোনো সভা সমিতি, মিছিল মিটিং করা যাবে না এবং জাতীয়তাবাদী কোনো কথা বলা যাবে না। সর্বোপরি যে সমস্ত জাতীয়তাবাদী ছাত্র সংগঠন এবং শিক্ষক সংগঠন ছিল সেগুলোকে দমন করা হয়েছিল। পরে জোলভের আইন কি? উত্তর দেখে নাও, 1819 খ্রিস্টাব্দে অর্থনীতিবিদ ম্যাজেনের নেতৃত্বে। তো প্রসঙ্গত বলে রাখি, আমি যে বিখ্যাত জিনিসগুলো আছে নামগুলো বা ব্যক্তিবর্গ বা স্থান বিশেষ, সেগুলোকে আমি অন্য কালি দিয়েছি বা কালার করেছি যাতে তোমাদের অতি অবশ্যই মনে রয়ে যায় বা তোমরা নিজেরা সেগুলোকে অনুধাবন করতে পারো, সেই জন্য আমি কালিগুলো আলাদা কালারে দিয়েছি। তো যদি তোমাদের এই কালি সম্পর্কে কোনো অসুবিধা হয়ে থাকে অতি অবশ্যই তোমরা আমাকে জানিও, আমি সেই রকম ব্যবস্থা পরবর্তী ক্ষেত্রে গ্রহণ করব। তো 1819 খ্রিস্টাব্দে অর্থনীতিবিদ ম্যাজেন, এই যে বিখ্যাত একজন অর্থনীতিবিদ ছিলেন ম্যাজেন, তার নেতৃত্বে প্রাশিয়াতে যে শুল্ক সংঘ গড়ে উঠেছিল তাকেই বলা হয় জোলভের আইন। পরে 20 নম্বর প্রশ্ন, জুলাই বিপ্লব কবে এবং কোথায় হয়েছিল? উত্তর, 1830 খ্রিস্টাব্দে 26শে জুলাই ফ্রান্সে বুর্বো বংশের শাসক 10ম চার্লসকে সরিয়ে ওয়ার্লিয়ান্স বংশের লুই ফিলিপকে সিংহাসনে বসানো হয়েছিল। এটি জুলাই বিপ্লব নামে পরিচিত। এখানে তথ্যগুলো দেখো। তাহলে ফ্রান্সে এতদিন কোন বংশ রাজত্ব করতো? বুর্বো বংশ। সেখানে কবে হয়েছিল? 1830 খ্রিস্টাব্দে হয়েছিল 26শে জুলাই এবং শাসক কে ছিলেন 10ম চার্লস, বুর্বো বংশের রাজা 10ম চার্লস। তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। কাকে বসানো হয়েছিল? লুই ফিলিপকে। তিনি কোন বংশের লোক ছিলেন? অর্লিয়ান্স বংশের। এই যে সূক্ষ্ম তথ্যগুলো, এইগুলোই তোমাদেরকে বেশি করে মনে রাখতে হবে। কেমন? অনেক খুঁটিনাটি তথ্যগুলো অতি অবশ্যই মনে রাখতে হবে, সেই জন্য আমি আলাদা কালারগুলো বা কালিগুলো ব্যবহার করেছি। পরের প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লব কবে এবং কোথায় হয়েছিল? উত্তর, 1848 খ্রিস্টাব্দে 24শে ফেব্রুয়ারি লুই ফিলিপকে উৎখাত করে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। লা মার্টিন ছিলেন এই প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি। একেই বলা হয় ফেব্রুয়ারি বিপ্লব।
পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিপ্লবের বছর বলতে কী বোঝো? না, 1848 খ্রিস্টাব্দ কী বলা হয়? বিপ্লবের বছর। কারণ 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের যে ঢেউ, সেটি জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, বোহেমিয়া, ব্যাটাভিয়া, রোমানিয়া প্রভৃতি দেশে জাতীয়তাবাদী আন্দোলন এবং বিপ্লবের সৃষ্টি করেছিল। তাই উক্ত বছরকে বিপ্লবের বছর বলা হয়। এবং সর্বোপরি এই 1848 খ্রিস্টাব্দে বিপ্লবের ঢেউটা গোটা ইউরোপ মহাদেশে এক প্রকার ছড়িয়ে পড়েছিল এবং তাদের মধ্যে যে জাতীয়তাবাদী ভাবধারা এবং অতি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বিপ্লবী কর্মপন্থাটা সারা ইউরোপ ধরে ছড়িয়ে পড়েছিল। সেই জন্য 1848 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলে। মানে এতগুলি দেশেতে নতুন করে জাতীয়তাবাদী এবং বিপ্লবী মানসিকতা এবং বিপ্লব সৃষ্টি হয়েছিল বলে একে বিপ্লবের বছর বলে। পরের প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, কার্ল মার্কসের লেখা একটি বিখ্যাত গ্রন্থের নাম করো। খুব গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট এই গ্রন্থটি দাস ক্যাপিটাল, যেটি 1867 খ্রিস্টাব্দে কার্ল মার্কস রচনা করেছিলেন। পরে কার্ল মার্কস এবং ফ্রেডারিক এঙ্গেলসের লেখা একটি গ্রন্থের নাম করো। উত্তর হলো কমিউনিস্ট ম্যানিফেস্টো, যেটি 1848 খ্রিস্টাব্দে যুগ্মভাবে ওনারা দুই বন্ধু মিলে, অর্থাৎ কার্ল মার্কস এবং তার বন্ধু ফ্রেডারিক এঙ্গেলস রচনা করেছিলেন এই কমিউনিস্ট ম্যানিফেস্টো। পরের প্রশ্ন, 25 নম্বর, ইউটোপিয়ান গ্রন্থের লেখকে? উত্তর টমাস মোর, 1516 খ্রিস্টাব্দে তিনি রচনা করেছিলেন। পরের প্রশ্ন, কার্বোনারি কি? উত্তর ইটালির একটি গুপ্ত সমিতির নাম হলো কার্বোনারি, যেটি 1828 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল ইতালিতে। পরের প্রশ্ন, ইয়ং ইতালি দল কে, কবে, কোথায় গড়ে তুলেছিলেন? উত্তর 1831 খ্রিস্টাব্দে জোসেফ ম্যাৎসিনি ইতালিতে এই ইয়ং ইতালি বা নব্য ইতালি দল গড়ে তুলেছিলেন। পরের প্রশ্ন, কাস্টোজা যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর হলো 1848 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সঙ্গে পিডমন্ট ও সার্ডিনিয়ার মিলিত বাহিনীর কাস্টোজা যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, 29 নম্বরে, নোভারা যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1849 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সঙ্গে পিডমন্ট ও সার্ডিনিয়ার মিলিত বাহিনীর নোভারার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে অবশ্যই পিডমন্ট ও সার্ডিনিয়া পরাজিত হয়েছিল। পরের প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? 1854 থেকে 56 খ্রিস্টাব্দে একদিকে রাশিয়া, অপরদিকে ইংল্যান্ড এবং তার মিত্র দেশগুলির মধ্যে হয়েছিল ক্রিমিয়ার যুদ্ধ। পরে 31 নম্বর প্রশ্ন, প্লাম্বিয়ার্সের চুক্তি কবে ও কাদের মধ্যে হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। প্লাম্বিয়ার্সের চুক্তি হয়েছিল 1858 খ্রিস্টাব্দে ফ্রান্সের সঙ্গে পিডমন্ট সার্ডিনিয়ার। পরের প্রশ্ন, 32 নম্বরে, প্লাম্বিয়ার্সের চুক্তির শর্ত কী ছিল? পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী কাউন্ট ক্যাভুরের সঙ্গে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের এই প্লাম্বিয়ার্সের চুক্তি হয়েছিল। সেখানে স্যাভয় ও নিসের বিনিময়ে অস্ট্রিয়ার অস্ট্রিয়ার বিরুদ্ধে ক্যাভুরকে সাহায্য করবে, এই কথাই বলা হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, ভিল্লাফ্রাঙ্কার সন্ধি কবে এবং কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1859 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সঙ্গে গোপনে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন এই সন্ধি অর্থাৎ ভিল্লাফ্রাঙ্কার সন্ধি স্থাপন করেছিল। পরের প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন, কে লালকর্তা বাহিনী গড়ে তুলেছিলেন? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তো এটি গড়ে তুলেছিলেন গ্যারিবল্ডি। পরে 35 নম্বর প্রশ্ন, রক্ত ও লৌহনীতির প্রবক্তা কে ছিলেন? উত্তর রক্ত ও লৌহনীতির প্রবক্তা হচ্ছেন অটো ফন বিসমার্ক। আজকে লাস্ট প্রশ্ন, রক্ত ও লৌহনীতি কি? তো এই রক্ত ও লৌহনীতির মূল কথাই হচ্ছে কেবলমাত্র বক্তৃতা বা ভোটের দ্বারা নয়, যুদ্ধ ও রক্তপাতের দ্বারা জটিল সমস্যার সমাধান ও অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এটি বিসমার্কের রক্ত ও লৌহনীতি নামে পরিচিত ছিল। তো বিসমার্ক ছিলেন প্রাশিয়ার চ্যান্সেলর তথা প্রধানমন্ত্রী
তার নীতি ছিল রক্ত এবং লৌহ নীতির, এবং এই নীতির মধ্য দিয়েই প্রাশিয়াকে ইউরোপের একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। পরবর্তী পর্যায়ে কাইজার প্রথম উইলিয়াম এবং তার পরবর্তী ক্ষেত্রে কাইজার দ্বিতীয় উইলিয়াম এই নীতির কিছুটা অংশ কাটছাঁট করে ওয়ার্ল্ড পলিটিক্স ব্যবস্থাটাকে কার্যকরী করেছিল, যার ফলে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। বিসমার্কের যে ঔদ্ধত্যের নীতি। তো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল এসডিএম হিস্ট্রি। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, আজ এই পর্যন্তই।